ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস টিএসসি এলাকায় এখন একটাই শব্দ ঘুরে ফিরে উঠছে, রাজাকারের ঘৃণাস্তম্ভে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রাজাকারের ঘৃণাস্তম্ভে একদল শিক্ষার্থী ও জনতা জুতো নিক্ষেপ কর্মসূচি পালন করে। এই কর্মসূচিতে 1971 সালে চিহ্নিত স্বাধীনতা বিরোধী শক্তি ও যুদ্ধ অপরাধের ছবি ব্যবহার করা হয়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ওই ঘৃণাস্তম্ভে আঁকা গোলাম আজম ও নিজামী সহ অন্যান্যদের ছবি মুছে দেয়। বাংলাদেশের রাজনীতিতে রাজাকার শব্দটি এখনও বিতর্কিত। বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে যুদ্ধাপরাধী বা স্বাধীনতা বিরোধী আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ করে থাকে। ঢাকার রাজনীতির অলিগলি থেকে কফি শপ, সংবাদ কক্ষ থেকে সোশ্যাল মিডিয়া, সব জায়গায় এখন একটাই নাম ঘুরে ফিরে উচ্চারিত হচ্ছে, বিএনপি এবং রাজাকার। মানুষ জানতে চাইছে, বাইরে থেকে যতটা ঠান্ডা মাথার রাজনৈতিক নীরবতা মনে হচ্ছে, ভেতরে কি সেখানে আসলেই ঝড় জমে উঠছে? সত্যিকার অর্থে কি কোনো বড় ধরনের পালাবদলের আভাস লুকিয়ে আছে, যা এখনও সাধারণ মানুষের চোখে পড়েনি, কিন্তু ঘনিষ্ঠ পর্যবেক্ষকদের কানাঘুষায় ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি ফলো করেন তারা বলছেন, ঘটনা কেবল টুকরো টুকরো কিছু বিচ্ছিন্ন বক্তব্য না, এর পেছনে লুকিয়ে রয়েছে মতাদর্শ, স্বার্থ, ক্ষমতা আর ভবিষ্যৎ নেতৃত্বের হিসাব নিকাশ। আর সেই অদৃশ্য তীব্রতার প্রথম দৃশ্যের ঝলকটা ধরা পড়েছে গত শুক্রবার নীরবে, নিঃশব্দে। একই দিনে বিএনপির দুই শীর্ষ নেতা দুই রকম কথা বলেছেন, এমনভাবে যে শুনলে মনে হয় তারা যেন একই পতাকার তলায় নয়, বরং দুটি ভিন্ন রাজনৈতিক শিবির থেকে কথা বলছে। কারণ দলীয় রাজনীতির দৈনিক কোলাহলে এমন দ্বৈত সুর মাঝে মাঝেই ভেসে আসে, কিন্তু যারা গভীরভাবে শুনেছেন, শব্দের আড়ালে লুকিয়ে থাকা ইঙ্গিতগুলো ধরতে পারেন, তাদের কাছে এটা নিছকা কাকতালীয় নয়। দিনটা ছিল শুক্রবার। একদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব বক্তৃতা মঞ্চে দৃঢ় কণ্ঠে উচ্চারণ করলেন ৭১-এর চেতনার কথা, মুক্তিযুদ্ধের আদর্শের কথা, ভাষা, শব্দ, ভঙ্গি সব মিলিয়ে অনেকেই বললেন, চোখ বন্ধ করে শুনলে মনে হয় আওয়ামী লীগের কোনো সমাবেশ চলছে। কারণ ৭১-এর চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, এই শব্দগুলো এতদিন আওয়ামী লীগের রাজনীতির অভিধানেই বেশি দেখা গেছে। বিএনপির মহাসচিব যখন এই ভাষা ব্যবহার করলেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এটা কি দলের নতুন অবস্থান নাকি চাপের রাজনৈতিক নতুন কৌশল? অথচ সেই একই দিনেই অন্য একটি প্রান্তে দলের আরও এক গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদ সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বললেন। তিনি সরাসরি বললেন, চেতনা ব্যবসায়ীরা ব্যর্থ হয়েছে, স্বাধীনতার পক্ষ বিপক্ষে বিভাজনের রাজনীতি তিনি মানেন না। একই দিনে এমন দুটি বিপরীত বার্তা একই দলের ভেতর থেকে কাকতালীয় কিনা সে নিয়ে সংশয় হতেই পারে। কেউ কেউ বলছে এই ফাটলটা আসলে অনেক দিনের। এই অদৃশ্য লড়াইটা বোঝার জন্য ঘুরে ফিরে চলে আসতে হয় তারেক রহমানের কাছে। লন্ডনের স্বেচ্ছায় নির্বাসনে থাকা এই নেতার সাম্প্রতিক বক্তব্যগুলো বিএনপির রাজনীতিতে এক নতুন ধরনের আলোড়ন তুলেছে। গত কয়েক সপ্তাহ ধরে তিনি প্রকাশ্যে যে ভাষা ব্যবহার করছেন, তাতে তার বহু পুরনো অবস্থার সঙ্গে তফাৎ ধরা পড়েছে। তিনি এখন উচ্চারণ করছেন ৭১-এর কথা, বলছেন জামাত কি ছিল মুক্তিযুদ্ধের সময়। মানুষ এসব ভুলে যাবে না। রাজাকার শব্দটাও তার মুখ থেকে এখন উচ্চারিত হচ্ছে কোনো পরোক্ষতার আড়াল ছাড়াই। অথচ অনেকদিন পর্যন্ত তারেক রহমানের অবস্থান ছিল একেবারেই ভিন্ন ধরনের। অতীত ভুলে সামনে এগোতে হবে, যাকে তাকে রাজাকার বলা যাবে না, রাজনীতিকে মুক্তিযুদ্ধের ফাঁদে আটকে রাখা যাবে না। সেই মানুষটাই হঠাৎ করে অতীতকে সামনে এনে নতুন করে বিচার করার ভাষার কথা বলছেন। তাহলে কি তিনি সত্যি বদলে গেছেন, নাকি তাকে ঘিরে বদলে গেছে আন্তর্জাতিক আঞ্চলিক সমীকরণ? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এখানে স্পষ্ট একটা বাইরের হাতের ইঙ্গিত দেখছেন। তাদের দাবি, এই নতুন ভাষার পেছনে আছে দিল্লির প্রেসক্রিপশন। আওয়ামী লীগের ক্ষমতা হারিয়েছে, কিন্তু ৭১-কে ঘিরে যে দীর্ঘদিনের বাণিজ্য এবং কূটনৈতিক রাজনীতি তৈরি হয়েছে, সেটা এক ঝটকায় ভেঙে পড়বে না। সেটা নিশ্চিত করার এক গোপন চেষ্টা চলছে। স্বাধীনতার পক্ষে বিপক্ষে বিভাজন বাংলাদেশে যদি স্থায়ীভাবে টিকে থাকে, তাহলে কার লাভ, কার প্রভাব অটুট থাকে? এই প্রশ্নের উত্তর খুঁজলে তাদের কথা বোঝা যায় এই খেলার আড়ালে কে বা কারা রয়েছে। এই একই জায়গায় এসে দাঁড়াচ্ছেন সালাউদ্দিন আহমেদ, বিএনপির বিতর্কিত কিন্তু প্রভাবশালী এক নাম। তিনি যেন নিজেই সেই দলে বসে প্রেসক্রিপশনের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করছেন। তার ভাষায়, তার বক্তব্যে সবকিছু তাতে ইঙ্গিত করছে, তিনি বারবার বলছেন, স্বাধীনতা অর্জনের পরেও স্বাধীনতার বিপক্ষ শক্তি বলে কোনো ধারণা থাকতে পারে না। একটা দেশ স্বাধীন হওয়ার পর সবাই সেই রাষ্ট্র ব্যবস্থার ভেতরেই রাজনৈতিক খেলায় অংশ নেয়। সেখানে বিচ্ছিন্নভাবে কাউকে চিহ্নিত করে যাওয়া শুধু নতুন বিভাজনই তৈরি করে।
তিনি শুধু আওয়ামী লীগকে নয়, ইঙ্গিতের তীর ছুড়ছেন নিজের দলীয় শীর্ষ নেতৃত্বের দিকেও, এমন ধারণা অনেকের। এই সালাউদ্দিন আহমেদকে ঘিরে জনমানসে যে বিতর্ক, তেমন কৌতূহল কম নয়। অন্যদিকে মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন নামটি বাংলাদেশের রাজনীতির পরিমণ্ডলে এক সময় বেশ প্রভাবশালী ছিল। সম্ভবত মন্ত্রিত্বের গুরু দায়িত্ব সামলিয়েছেন। সেই সাথে তার পরিচয় এখন বীর মুক্তিযোদ্ধা হিসেবে। তিনি দেশমাতৃকার জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। বিগত দিনে তার বক্তব্য, তার অবস্থান জামাত শিবির সম্পর্কে যে স্পষ্ট ও কঠোর অবস্থান ছিল তা সর্বজনবিদিত। সেই মানুষটি আজ জামাতে ইসলামী বাংলাদেশের সহযোগী সদস্য। এই সংবাদটি রাজনৈতিক গতিপথ, টকশোর স্টুডিও থেকে শুরু করে সাধারণ মানুষের চায়ের দোকানের আড্ডা পর্যন্ত ছড়িয়ে পড়েছেন হাওয়ার মতো। একজন বীর মুক্তিযোদ্ধা কেন দীর্ঘ রাজনীতির জীবনে বিশ্বাস চেতনা বলতে যা বুঝিয়েছেন তার বিপরীতে গিয়ে এমন একটি সিদ্ধান্ত নিলেন। সাধারণভাবে দলবদলের পেছনে ব্যক্তিগত সুযোগ সুবিধা, প্রতিশোধ কিংবা নতুন রাজনৈতিক আশ্রয়ের খোঁজকেই দায়ী করা হয়। কিন্তু আখতারুজ্জামান রঞ্জন এই পদক্ষেপ কি সত্যি ব্যক্তিগত, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে অন্য কোনো কৌশল, অন্য কোনো পরিকল্পনা? যে দল জামাত ইসলামকে রাজাকার বলে দাবি করছে, সেই দলেরই তুখোর নেতা আখতারুজ্জামান রঞ্জন এখন জামাত ইসলামীতে যোগদান করেছেন। একজন বীর মুক্তিযোদ্ধার এই সিদ্ধান্ত কি জামাতের সম্পর্কে বিএনপির দীর্ঘদিনের প্রচারিত স্বাধীনতা বিরোধী ন্যারেটিভের ভিত্তিটাকেই নড়িয়ে দিচ্ছে? যখনই যিনি মুক্তিযুদ্ধের চেতনার মূর্ত প্রতীক হিসেবে বিবেচিত, তিনি স্বেচ্ছায় সচেতনভাবে জামাত ইসলামীকে বেছে নিয়েছেন এবং সেই দলে যোগ দিয়েছেন। বিষয়টা আপাত দৃষ্টিতে তুচ্ছ মনে হতে পারে, কিন্তু রাজনীতিতে প্রতীকের গুরুত্ব কখনোই হালকাভাবে নেওয়া যাবে না। সবকিছু ঘুরে ফিরে এসে দাঁড়ায় সেই একই প্রশ্নে, বিএনপির ভেতরে আসলে কি চলছে? তারেক রহমান এবং মির্জা ফখরুলের সাম্প্রতিক বক্তব্য দেখে মনে হচ্ছে তারা যেন নতুন করে ৭১কে সামনে আনছে। জামাতের আক্রমণ করার জন্যই হোক, নাকি নিজেদের অতীত অবস্থানকে ধুয়ে মুছে নতুন রূপে দাঁড় করানোর চেষ্টাই হোক, ৭১ মুক্তিযোদ্ধা রাজাকার প্রসঙ্গ এখন তাদের ভাষণে গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে একই সময় সালাউদ্দিন আহমেদ বলছেন তিনি স্বাধীনতার পক্ষ বিপক্ষে বিভাজন চান না। এই বাণিজ্যিক চেতনার রাজনীতি তিনি প্রত্যাখ্যান করেছেন। তাহলে কি বিএনপির ভেতরে ধীরে ধীরে তৈরি হয়ে গেছে দুটো ভিন্ন মতাদর্শিক স্রোত? এই দুই ধারার সংঘাত কবে প্রকাশ্যে ফেটে পড়বে, বা আদৌ পড়বে কিনা, এর উত্তর এখন কেউ নিশ্চিতভাবে দিতে পারছে না। কিন্তু যারা গুছিয়ে ঘটনাগুলো সাজিয়ে দেখেন তারা বলছেন শুক্রবারের দ্বৈত বক্তব্য এটা ইঙ্গিত বহন করে দুটো শীর্ষ নেতা একই দিনে দুই মেরুর কথা বলছেন, অথচ দলীয়ভাবে সেই পার্থক্যকে আড়াল করারও খুব বেশি চেষ্টা করা হয়নি। দলের ভেতরকার একাংশ বিশ্বাস করছেন সালাউদ্দিন আহমেদের লক্ষ্য শুধু মন্ত্রী হওয়া বা কোনো রকম কমিটির পদ পাওয়া নয়। তিনি একটি স্বপ্ন দেখেন উঁচু সিঁড়িতে ওঠার। প্রধানমন্ত্রীত্বের চোখ তার অনেক দিন ধরেই। এই অভিযোগগুলো অনেকেই গুজব বলে উড়িয়ে দিলেও আবার কারো মতে তার সাম্প্রতিক অবস্থানগুলো এই সম্ভাবনাকে একেবারে অবলোক রাখছে না। তাদের ধারণা তিনি নীরবে নিজেদের বিকল্প ক্ষমতার কেন্দ্র গড়ে তুলতে চাইছেন, যেখানে জামাত বা অন্যান্য ইসলামপন্থী গোষ্ঠীর সমর্থন তার মূল ভরসা হবে। ৭১কে ব্যবহার করে যদি সেসব শক্তিকে দূরে সরিয়ে দেওয়া হয়, তাহলে তার জন্য সেই রাজনৈতিক ঘাঁটি তৈরি করা কঠিন হয়ে যাবে। তাই তিনি ইচ্ছাকৃতভাবেই চেতনার ব্যবসায় নামছেন না। অন্যদিকে মির্জা ফখরুলের নিজের অবস্থানও এখন গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনে দলের মহাসচিব, কার্যত দলের দ্বিতীয় ব্যক্তি। তিনি কি এত সহজে কাউকে নিজের উপরে উঠতে দেবেন? রাজনৈতিক বাস্তবতা বলে দলের ভেতরে যে কোনো তৃতীয় শক্তির উত্থান মানেই বিদ্যমান ২ নম্বর অবস্থানের জন্য হুমকি। ফলে সালাউদ্দিন আহমেদ এবং মির্জা ফখরুলের মধ্যে অদৃশ্য প্রতিদ্বন্দ্বিতা থাকা স্বাভাবিক কিছু। কিন্তু যখন এই প্রতিদ্বন্দ্বিতা মতাদর্শ, ধর্ম, ৭১-এর ব্যাখ্যায় আর জামাতের অবস্থানের মতো সংবেদনশীল প্রশ্ন উঠে থাকে, তখন সেটার অভিঘাত অনেক বিস্তৃত হয়ে পড়ে। বিতর্ক এখানেই থামছে না। তারেক রহমানের পারিবারিক রাজনৈতিক ইতিহাসও এখন আলোচনায় উঠে এসেছে। তার বাবা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের পর রাজাকার চিহ্নিত কিছু লোককে রাজনৈতিক প্রক্রিয়ায় নিয়ে এসেছেন, এমন অভিযোগ বহু পুরনো। তার মা বেগম খালেদা জিয়া সরাসরি জামাতের সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় গেছেন। জামাতকে মূলধারার রাজনীতিতে ফিরিয়ে আনার ক্ষেত্রেও তার ভূমিকা নিয়ে বিস্তর আলোচনা রয়েছে। নিজের তারকও সেই রাজনৈতিক সমীকরণের উত্তরাধিকার বহন করছে। বহুদিন জামাতকে কৌশলগত মিত্র হিসেবে দেখেছেন সেই মানুষটি এখন হঠাৎ করে ৭১ রাজাকার যুদ্ধাপরাধ প্রসঙ্গ সামনে এনে কথা বলছেন। এটা কি সত্যিকার আত্মসমালোচনার ফল, নাকি ক্ষমতা পরিবর্তনের প্রয়োজনীয়তা থেকে উদ্ভূত কৌশলগত সাডেন রিয়েলাইজেশন? মির্জা ফখরুলের ক্ষেত্রেও আলোচনার কেন্দ্রবিন্দু একই জায়গায় গিয়ে জমেছে। তার পারিবারিক পটভূমি নিয়ে অনেকে আবার পুরনো সময়ের দিকেই আঙ্গুল তুলছেন। তার বাবার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময়কার নানা অভিযোগের কথা সোশ্যাল মিডিয়ায় আবার নতুন করে উচ্চারিত হচ্ছে। আর সেই পটভূমি সত্ত্বেও আজ তিনি
নিজেকে একাত্তরের চেতনার ধারক বাহক হিসেবেই তুলনা করছেন। অনেকের কাছে এটা বিস্ময়কর, কেউ কেউ এটাকে প্রয়োজনের তাগিদে আত্মরক্ষামূলক রাজনীতির রূপকার বলছেন। সময়ের কাঁটার দিকে তাকালে এই দুই ধারার মধ্যে শেষ পর্যন্ত কে জিতবে? তারেক মির্জা জুটি কি সফলভাবে দলীয় নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে, নাকি সালাউদ্দিন নিজেই ধীরে ধীরে হয়ে উঠবেন নতুন কোনো শক্তিতে? সময়ের কাঁটার দিকে তাকালে আজ এসব প্রশ্নের নিশ্চিত উত্তর বলা যায় না। কিন্তু একটা বিষয় এখানে স্পষ্ট হয়ে উঠেছে, বিএনপির ভেতরে যে ঝড় জমছে সেটা কেবল ব্যক্তিগত ক্ষমতার লড়াই নয়, স্রেফ কে হবে মহাসচিব, কে হবে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এই হিসেবেরও বাইরে। এই দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে বিশ্বাস, চিন্তা, আকীদা। একাত্তরকে কিভাবে দেখা হবে, জামাত ও ইসলামপন্থীদের প্রতি অবস্থান কি হবে, ধর্মের রাজনীতিতে কতদূর ব্যবহার বা অপব্যবহার করা হবে, এসব মৌলিক প্রশ্নের দলীয় শীর্ষ মহল তৈরি করেছে গভীর মতপার্থক্য। সামনের দিনগুলো তাই শুধু নির্বাচনী উত্তাপের কারণেই নয়, বিএনপির অভ্যন্তরীণ পরীক্ষার কারণেও হয়ে উঠতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দ্বন্দ্ব কি এক সময় প্রকাশ্যে ফেটে পড়বে? দলে কি ভাঙন ধরবে? নতুন কোনো গোষ্ঠী আলাদা পথে হাঁটবে, নাকি আড়ালের টেবিলে মিটিংয়ে বিদেশি দূতাবাসের নীরব ছায়ায় কেউ একজন শেষ পর্যন্ত সবাইকে ছাপিয়ে নিজের অবস্থান পাকাপোক্ত করে নেবে? এই প্রশ্নগুলোর জবাব এখনো অধরা।